স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জানসিন জুথিকা। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে শুক্রবার জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে রাতেই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন ৩৫ শিক্ষার্থীরা। বাকিরা আজ ছাড়া পাবেন বলে আশা করা হচ্ছে। আইন মন্ত্রণালয় বলছে শুক্রবার সারা দেশে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। মুক্তি মিলেছে জেলখানার ৪ দেয়াল থেকে। এই অশ্রু আনন্দের, প্রিয় স্বজনকে কাছে পাওয়ার। কোটা সংস্কার আন্দোলন চলার সময় গ্রেপ্তার হওয়া এইচএসসি পরীক্ষার্থীরা ছাড়া পাওয়ার পর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে তৈরি হয় এমনই আবেগঘন দৃশ্য। শুক্রবার রাজধানীতে ৪২ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পান। রাতেই ছাড়া পান ৩৫ জন। বাকিরা শনিবার মুক্তি পাবেন। কারাগার থেকে বেরিয়ে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আমার ছেলের পাইছি, অনেক কি বলবো, আমার ভাষা প্রকাশ করতে পারতাম। গ্রামের বাড়িতে যাচ্ছিলাম, ফোন চেক করছিল, ফোনে কোটা আন্দোলনের একটা ছবি পাইছিল আর কি। ফ্যামিলি থেকে দূরে থাকা ওটা সমস্যা হইতে পারে, বাট এমনি আমার কোনো সমস্যা নেই। ভিতরে পরিবেশ ভালো এবং কি যারা কারারক্ষী থেকে শুরু করে যারা আছে ওরা হেল্পফুল। ছাত্র হিসেবে এটা আসলে আমরা ডিজার্ভ করি না, তবে আমাদের সুবিধা আমরা পাইছি, আমরা খুশি আলহামদুলিল্লাহ যে আমি একটা পরীক্ষার্থী হিসেবে আমি পরীক্ষা দিতে পারবো। ওরা যেহেতু স্টুডেন্ট পরীক্ষার্থী বা পরীক্ষা দিতেছে, ওদের জন্য কোনো হয়রানি না হয় বা ওদের জন্য ওই হাজিরা দিতে না হয়, আমরা এরকম কিছু চাই যে মামলা থেকে যেন একবার নিষ্পত্তি হয়। মেডিকেল ভর্তি হয়েছে, চিকিৎসা নেওয়ার পর আমি বের হয়েছি, তারপর আমি পুলিশ ধরে নিয়ে আসছে। গার্জিয়ানদেরকে বিভ্রান্ত করা হয়েছে অযৌক্তিক মামলা দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল, আমাদের কাছে কোনো ডকুমেন্ট, কোনো অকারেন্স আমাদের থেকে পায়নি। আমাদের শিক্ষার্থীদেরকে হেনস্থা করা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা সাপেক্ষে জামিনের ব্যবস্থা করা হয়। রাতে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় শুক্রবার সারা দেশে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। কোনো নির্দেশনা নাই বা এটা শুধু জামিনের জন্য করেছি এবং জামিনটা হয়ে গেছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষার্থীদের জামিন দেওয়ার উদ্যোগ নেয়। রাজধানীতে গ্রেপ্তার পরীক্ষার্থীরা ১,০০০ টাকা করে মুচলেকা দেয়া সাপেক্ষে জামিন পান। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চলমান এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ের পরীক্ষা হলেও পরিস্থিতি বিবেচনায় বাকি পরীক্ষাগুলো ৪ ধাপে স্থগিত হয়ে পিছিয়েছে প্রায় ১ মাস। ৪ মাসের চারপাশের পরিস্থিতি বিরূপ প্রভাব ফেলছে পরীক্ষার্থীদের পড়াশোনায় ও মানসিকতায়। সঙ্গে পিছিয়ে থাকা একাডেমিক ক্যালেন্ডার আরও পিছিয়ে পড়ার শঙ্কা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এ অবস্থায় পরীক্ষার্থীর প্রতি পরিবারকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাইশা মালিহা তার জানলার গ্রিল ধরে যে আকাশ কিংবা বাইরের পৃথিবীর ছবি দেখছে, তার রং এখন কেমন? শখের পাখির সাথে সে এখন কোন গান গায়? পড়ার টেবিল ছেড়েই যেন সে পার করছে অলস উদাস সময়। কখনো জানালায়, কখনো পাখির কিচিরমিচির শব্দের সাথে, কখনো টিভি পর্দা কিংবা স্মার্টফোনে চোখ রেখে সময় ক্ষেপণ। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ৭টি পত্র শেষ হলেও বাকি পরীক্ষা ৪ ধাপে প্রায় ১ মাস পিছিয়েছে। এই ছন্দপতনই এখন কেমন আছে মালিহা? নিজের মনটাকে এক জায়গায় না স্থির রাখতে পারতেছি না। মানে চারিদিকে যত কিছু দেখতেছি, টিভি খুলতেছি বা ফেসবুকে স্ক্রল করতেছি, যে নিউজগুলো আসতেছে আমাদের সামনে, এগুলো আমাদের আসলে অনেক খারাপ লাগতেছে। অ্যাজ এ স্টুডেন্ট আমি বুঝতে পারি যে কোনো স্টুডেন্টই আসলে এখন পড়াশোনা করতে পারতেছে না। তখন একটা ট্র্যাকে থেকে কাজটা করি, মাঝখানে কোনো বাধা আসলে তখন ওই কাজটা আগের মতো হয় না। তো সেক্ষেত্রে অনেকে বলতেছে যে এখন অনেক সময় পাইছো, যেগুলো গ্যাপ ছিল পূরণ করো, কিন্তু এটা আসলে হয় না। শুধু মাইশা মালিহা নয়,
অন্য এইচএসসি পরীক্ষার্থীদেরও একই অবস্থা। জীবনের এমন গুরুত্বপূর্ণ পরীক্ষা চলাকালে চারপাশের পরিস্থিতি প্রভাব ফেলেছে পড়াশোনায়। অনেকের দুশ্চিন্তা এইচএসসি পরবর্তী উচ্চশিক্ষায় ভর্তি নিয়েও। একে তো আমরা অনেক পিছানো, তার উপর থেকে আমাদের এইচএসসি এক্সাম যে টাইমে শুরু হওয়ার কথা সেখানে শুরু হচ্ছে না, আগায় যাচ্ছে, আমরা টাইম কম পাচ্ছি, তার উপর সামনে একটা অ্যাডমিশন। হুট করে একটা এক্সাম বন্ধ হওয়া মানে একটা স্টুডেন্টের জন্য প্রচুর ধাক্কার বিষয়। মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতেছি এবং যে আমাদের পড়ার যে ধারাবাহিকতা তো এটা নষ্ট হয়ে যাইতেছে। এমনিতে স্কুল কলেজ বন্ধ থাকলে পড়াশোনার উপর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, মনোযোগী থাকে না। অস্থিরতা কাজ করছে, কারণ আমাদের এইচএসসির পরে আবার ভর্তি পরীক্ষা আছে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সমাবেশ, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন সহ নানান কর্মসূচি। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে কারফিউ জারি। এ অবস্থায় বন্ধ ঘোষণা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাও 4 ধাপে স্থগিত হয়ে পিছিয়েছে প্রায় 1 মাস। এতে পরীক্ষার্থীদের কতটা ক্ষতি হচ্ছে, আর পিছিয়ে থাকা একাডেমিক ক্যালেন্ডারেও প্রভাব পড়বে আরও কতটা? এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 14,61,000 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চলমান পরিস্থিতি এবং পরীক্ষা পেছানোই মানসিক চাপে পড়ছেন তারা। বিভিন্ন উপায়ে পরিবারকে তাদের পাশে থাকার পরামর্শ। আমরা অভিভাবকদের দিকে পরামর্শ দিব সন্তানকে এই মুহূর্তে গুণগত সময় দেওয়ার জন্য, তাদের সাথে পারিবারিকভাবে তারা আলাপ আলোচনা করেন, কথাবার্তা বলেন এবং পড়ালেখার নিয়ম এবং ধারাবাহিকভাবে রুটিন করে পড়ালেখার যে চলমান প্রক্রিয়া ছিল সেটি যেন ব্যাহত হতে না দেন। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের মনের কষ্ট, দুঃখ, চাপা বা যে মনের ভিতরে যে ক্ষোভ থাকে, চাপ থাকে, সেটি যেন পরিবারের সদস্য বা শিক্ষকদের সাথে খানিকটা ভাগ করে নেন, শেয়ার করে নেন। সেই সাথে তারা যেন নিজেদের ভেতরে একটি যোগাযোগ রক্ষা করে চলেন সব সময়, কারণ পরীক্ষা যখন পিছিয়ে যায় তখন স্বভাবতই তারা পড়া থেকে খানিকটা দূরে চলে যায়। মহামারী করোনায় একাডেমিক ক্যালেন্ডারে যে ওলটপালট হয়েছে তা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর মধ্যে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 30 জুনে, আর বন্যার কারণে সিলেট অঞ্চলের পরীক্ষার্থীদের শুরু হয় 10 দিন পরে 9 জুলাই। চলমান পরিস্থিতিতে স্থগিত থাকা পরীক্ষাগুলো 11 আগস্ট থেকে শুরু হবে নতুন সময়সূচিতে। এই 1 মাস একাডেমিক ক্যালেন্ডারে প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। তারপরও শিক্ষার্থীদের বিচলিত না হবার আহ্বান ঢাকা কলেজ অধ্যক্ষের। মনে রাখতে হবে, উচ্চ মাধ্যমিকের এই ফলাফলটা একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং তারা গভীর মনোনিবেশ করে আর বিচলিত না হয়ে তাদের পড়াশোনা করে, অধ্যয়ন করে অধ্যবসায়টাকে বাড়িয়ে দিবে এবং মানসিকভাবে তারা স্থির থেকে অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারাও বাচ্চাদেরকে সাপোর্ট দিবেন। আমরা শিক্ষক যারা আছি আমরাও সাপোর্ট দিব। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, বর্তমান অবস্থায় পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি না থাকায় পেছাতে বাধ্য হয়েছে সরকার। মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এই 11 আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার কর্মসূচি ঘোষণা করেছি, যাতে শিক্ষার্থীরা তাদের যে মানসিক যে সমস্যাটা হয়েছে সেটাকে রিকভারি করে তারা পুনরায় আবার নতুন করে প্রস্তুতি নিয়ে আমাদের নতুন শিডিউল অনুযায়ী তারা পরীক্ষা দিতে পারে। সেই জন্যই আমাদের এই গ্যাপটা আমরা দিয়েছি তাদের প্রস্তুতির জন্য। শিক্ষার্থীদের পরীক্ষার হলে ফেরাতে যে পরিবেশ প্রয়োজন তা তৈরির জন্য বলছেন বিশেষজ্ঞরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে ভোর থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি হচ্ছে, ফলে রাজধানীর অনেক সড়কে জমে গেছে পানি। তবে সকাল 7টার দিকে বৃষ্টির পরিমাণ কমে আসে। কাজের প্রয়োজনে অনেকেই ঘর থেকে বের হতেও দেখা গেছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী 1 সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী রবি ও সোমবার উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। সোমবার থেকে ফের আবার বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ, হতে পারে ভারী বৃষ্টিপাত, যার প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের সাথে বজ্রপাতের মতো ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল।
টানা বৃষ্টিতে বরিশাল নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় কিছুটা কমেছে, তবে নবগ্রাম রোডে এখনও পানি রয়েছে। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাবে আরও বৃষ্টির সম্ভাবনা আছে। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জলাবদ্ধতায় তো স্থানীয় মানুষের দুর্ভোগে পড়েছেন, এ নিয়ে সিটি কর্পোরেশনের কোনো ভূমিকা আছে কিনা, আপনার সঙ্গে কি কোনো কথা হয়েছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ জ্যোতিকা আপনাকে। গত রাতে কিন্তু বৃষ্টি হয়নি খুব একটা বরিশালে, আবার আজ ভোর থেকে এখন পর্যন্ত বৃষ্টি নেই। এই দুটি কারণে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে নগরীর গতকালকে এই জায়গাটি আমরা যেভাবে দেখিয়েছিলাম, আজকে কিন্তু সেই পরিমাণ পানি নেই, পানি কিন্তু কমে গেছে। পানি টানের দিকে যদি বৃষ্টি কম থাকে তাহলে কিন্তু পানি কমবে। তবে আপনি যেমনটা বলছিলেন যে আবহাওয়া অফিস যে ইনফরমেশন দিয়েছে সেই হিসেবটায় কিন্তু আসলে বৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে, কারণ মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আর সিটি কর্পোরেশনের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সিটি কর্পোরেশন বেশ কয়েকশো তাদের কর্মী নিয়োজিত করেছেন নগরীর বিভিন্ন সড়কে যে পানি জমে আছে সেগুলো কিভাবে সরিয়ে নেওয়া যায়, অথবা প্রাকৃতিকভাবেই যে বৃষ্টি হলে পরে কিন্তু পানি বাড়ে, আবার কীর্তনখোলা নদীতেও কিন্তু এখন প্রচুর পানি রয়েছে। এই দুটির কারণে কিন্তু পানি বেড়েছিল। আর এখন সিটি কর্পোরেশন যেটি করছে সেটি হচ্ছে নগরীর যেসব জায়গায় হাজামজা ডোবা রয়েছে এবং ড্রেন রয়েছে, সেই ড্রেনগুলোকে যাতে পরিষ্কার করা যায় সেই জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় পলিথিন এবং নোংরা আবর্জনা আটকে থাকার কারণেও কিন্তু ড্রেনগুলো আটকে থাকে এবং সেইগুলো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যেটা দেখেছি যে আজকে সকালেও দেখেছি, গতকালকে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের যারা কর্মী রয়েছে তারা কিন্তু কাটা বা সেগুলো দিয়ে ড্রেনের যে মুখগুলো সেগুলো কিন্তু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং একইভাবে কিন্তু নগরীর পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন, কর্মকর্তা যারা রয়েছেন, তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে একটা জিনিস বলে রাখি যে বরিশাল নগরীতে একটা সময় 46টির মতো খাল ছিল, সেই খালগুলো কিন্তু এখন আর নেই। শেষ মুহূর্তে 4-5টি খালের অবয়ব আছে মাত্র, যেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণের ময়লা আবর্জনা এখনও আমরা দেখি এবং নগরীর এই পরিস্থিতির কারণেই কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়। আর বরিশালের যে কীর্তনখোলা নদী, কিছুক্ষণ আগেও আমি বলছিলাম যে কীর্তনখোলা নদীতে এখন কিন্তু প্রচুর পানি রয়েছে এবং সেই পানি সরে না যাওয়া পর্যন্ত কিন্তু এই পানিগুলোই কিন্তু কীর্তনখোলা নদীতে গিয়ে এক পর্যায়ে পৌঁছে। কিন্তু সেই পানিগুলো যে কীর্তনখোলা নদীতে যাবে, একদিকে খালের ব্যবস্থা নেই, আর একদিকে হচ্ছে নদীতে পানি থাকার কারণে প্রচুর চাপ রয়েছে এবং সেই কারণে কিন্তু পানি সরে যেতে পারছে না। আর এই অবস্থার কারণেই কিন্তু দুর্ভোগে পড়েছেন বরিশাল নগরীর বাসিন্দারা। আমরা রয়েছি এই মুহূর্তে নবগ্রাম রোডের মনসুর কোয়ার্টার্স নামে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটায়। সেখানে কিন্তু গতকালকে প্রচুর পানি ছিল, আজকে কিন্তু সেই পানি কিছুটা কমেছে। এবং তবে একটা জিনিস জানিয়ে রাখি যে বরিশাল নগরীর এই মনসুর কোয়ার্টার এলাকায় যতটুকু পানি এখন রয়েছে, গতকালকে কিন্তু সেই পানির পরিমাণ কম ছিল এবং বেশি ছিল, এবং আজকে সেই পানির কিন্তু একটা জিনিস আমরা যেটা দেখলাম যে সেই পানি কমে যেতে শুরু করেছে। বৃষ্টি না হলে আরও কমতো, কিন্তু রাতের বেলা যতটুকু বৃষ্টি হয়েছে তাতে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পানি কমছে আমরা যেটা দেখতে পেয়েছি। তবে সিটি কর্পোরেশন বলছে তাদের চেষ্টার কমতি নেই, যে কোনোভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে নগরীর মানুষের দুর্ভোগ লাঘবে, কিন্তু প্রকৃতির সাথে আসলে পাল্লা দিয়ে সেটি সমভাবে করা যাচ্ছে না। এতটুকুই ছিল বরিশালে যে জলাবদ্ধতা হয়েছিল তার সর্বশেষ খবর। বরিশাল নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সপ্তাহ ব্যবধানে রাজশাহীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম, 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম কমেছে কেজিতে। নগরের খড়খড়ি পাইকারি সবজির বাজারে আছেন সহকর্মী মাসুমা আক্তার, চলে যাচ্ছি তার কাছে। মাসুমা, সেখানকার সবজির দরদাম তো অনেকটাই কমেছে, এই নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জ্যোতিকা, গেল এক সপ্তাহ আগেও কিন্তু সবজির দাম যে পরিমাণ ছিল সেটি কিন্তু কিছু কিছু সবজির ক্ষেত্রে আমরা দেখছি আজকে বাজারে কিন্তু প্রায় অর্ধেক দামে নেমে এসেছে। এর বড় কারণ হচ্ছে গেল 3 দিন টানা যে বৃষ্টিপাত, সেটির একটি বড় প্রভাব কিন্তু বাজারেও পড়েছে। সরবরাহ যে ক্রেতাদের চাহিদা যেটি রয়েছে সেই চাহিদার বিপরীতে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছেন। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, সবজি বিক্রেতা রয়েছেন, তারা বলছেন আমাদেরকে, এবং এর কারণেই কিন্তু সবজিগুলোর দাম আসলে বেশ খানিকটা কমে এসেছে। এবং বৃষ্টিতে যেহেতু ক্রেতা সাধারণ আসলে সেভাবে
সেভাবে বাজারে আসতে পারছেন না। নিতান্তই প্রয়োজন, যাদের অত্যন্ত বেশি প্রয়োজন হয়তো তারাই আজকে বাজারে এসেছেন আমরা দেখছি, এবং দূর দূরান্ত থেকে যে পাইকারগুলো প্রতিদিন এই পাইকারি এই সবজির বাজারটিতে আসেন, সেই সবজির যারা ক্রেতা এবং পাইকার যারা রয়েছেন, আড়তদার রয়েছেন, তারাও কিন্তু সেভাবে আসছেন না, সেটিও কিন্তু সংখ্যায় অনেক কম। পাশাপাশি এখানে থেকে কিন্তু নগরের বিভিন্ন স্থানীয় বাজারেও কিন্তু এই সবজিগুলো যায়, বিভিন্ন যে খুচরা বিক্রেতা ভ্যানের যারা বিক্রি করেন সবজি নিয়ে গিয়ে সেই সকল বিক্রেতাদের উপস্থিতিও কিন্তু আজকে বাজারে আমরা একেবারে কম দেখেছি। হয়তো হাতে গোনা 2-1 জন ব্যতীত কিন্তু সেভাবে কাউকে আসতে দেখিনি, শুধুমাত্র এই বৃষ্টির কারণে। যদিও ভোর থেকেই বাজারে সবজি আসতে শুরু করে আশেপাশের জমি থেকে, সে কারণে সবজি কিন্তু এসেছে, তবে বিক্রেতার দেখা কিন্তু সেভাবে মিলছে না। এটি বলছেন ব্যবসায়ীরা, যে যেমন দাম পাচ্ছেন সেভাবে আসলে সবজিগুলো বিক্রি করে দিয়ে আসলে বাড়ি ফিরতে চাচ্ছেন। আমরা আজকে বাজার ঘুরে দেখেছি সব ধরনের সবজি বাজারে উঠেছে, তার মধ্যে বেগুন আজকে কিন্তু 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পটল বিক্রি হচ্ছে 30 টাকাতে, পুঁই শাক সেটি বিক্রি হচ্ছে 20 টাকায়, আলু সেটির দাম কিন্তু আজকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাঁকরোল, বরবটি, তারপরে ঝিঙে যেগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু মোটামুটি 50 টাকায় নেমে এসেছে, যেটি কিন্তু 2-3 দিন আগেও কিন্তু বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকা কেজিতে। পাশাপাশি কাঁচামরিচের যে দাম সেটি কিন্তু গতকাল থেকে আজ দাম কিন্তু পুনরায় আসলে 60-70 টাকা কেজিতে বেড়েছে, যেটি কিন্তু গেল পরশু দিনও দাম কমে 140 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজিতে। এর পাশাপাশি কিন্তু আসলে সব ধরনের যে সবজি শাক সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আসলে অন্যান্য দরে। তো আমার কাছে রাজশাহীর খড়খড়ি সবজির বাজার থেকে আসলে এই ছিল বর্তমান আজকের বাজার দর। রাজশাহী থেকে সবজির দরদাম নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।